আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে আবারও ফিরছে অনলাইন স্কুল। বৃহস্পতিবার সিদ্ধান্ত, সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ অন্যান্য বিকল্প বিবেচনায় নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। পাম্পে পাম্পে ঘুরে নাজেহাল মানুষ, লাইনেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর অদূরে রূপগঞ্জে চোরাই তেলের সিন্ডিকেটের জমজমাট ব্যবসা। হামপ্রবণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। দাপ্তরিক জটিলতা ও সময় ক্ষেপণী টিকার সংকট। ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বাংকার বাস্টার ফেলছে যৌথ বাহিনী। দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জ্বালানি সংকট সামাল দিতে সাপ্তাহিক ছুটি বাড়ানোর পাশাপাশি অনলাইন ক্লাস সহ নানা সাশ্রয়ী উদ্যোগের কথা ভাবছে সরকার। জ্বালানি বিভাগের এই ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহে মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্য এই ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতেও চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তাদের। আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। সংসদে মন্ত্রীরা যাই বলেন না কেন, বড় ধরনের জ্বালানি সংকটে পুরো বিশ্বই। পূর্বাভাস, খুব সহসায় বিশ্ববাজারে কমছে না তেলের দাম। এ অবস্থায় বিভিন্ন দেশে এরই মধ্যে তেলের ব্যবহার কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কয়েকটি দেশে বেড়েছে সাপ্তাহিক ছুটি, চালু হয়েছে হোম অফিস, অনলাইন ক্লাস, এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা বিধিনিষেধ। কিছুটা দেরিতে হলেও সেই পথে হাঁটতে চায় বাংলাদেশ। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস চালু, অফিস সময় কমানো ও আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকারের। ওয়ার্ক ফ্রম হোম, শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা করা, তারপরে হচ্ছে অড ইভেন নাম্বার, উনি যেগুলো বলছে এগুলো কিন্তু আমরাও লিখে, এগুলো উই আর সিরিয়াসলি কনসিডারিং। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের এই ভাবনা নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। যদি মনে হয় যে না আমাদেরও ক্রাইসিস ইন্টারন্যাশনাল, তখন এটা অবশ্যই করতে হবে। উন্নতিশীল দেশে তো এমনিই 2 দিনের ছুটি, আবার যদি এগুলা করে তাহলে আর কি হবে? দেশের তো আর কোনো উন্নতি হবে না। যেহেতু জ্বালানির সংকট চলতেছে, এই সময় যদি আমরা জনগণরা একটু সচেতন অবস্থা থাকতে পারি আর গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তখন আমি মনে করি যে এই ক্রাইসিসটা আমরা একটু কভার করতে পারবো। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিমা বলছিলেন, তেলের ব্যবহার কমানোই সরকারের লক্ষ্য হওয়া জরুরি। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা। ভোর থেকে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা। এদিকে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্পগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 5:30টার সময় আসছি, লাইন দিয়েছি আর কি, তেলের লাইনে এখনো পর্যন্ত আছি, কিন্তু তেল পাম্প বলছে 12টার সময় তেল পাবেন। তেলের গাড়ি গেছে নারায়ণগঞ্জ, এতটুকুই আর কি। এই জন্য আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। ছেলে মেয়েরা স্কুল কলেজে যাইতে পারছে না, স্যার অফিসে যেতে পারছে না, মানে নানান ঝামেলার মধ্যে পড়ে গেছে আর কোনো গাড়ি আসে নাই, তারা বলতেছে কখনো 12টার সময় দিবে, কখনো 3টার সময় দিবে, এক সময় এক ধরনের কথা বলতেছে। কখন ঘুমামো কখন খামো, এই তেলের টেনশনে আবার আসলাম 5:30টায়। আসার পরে আইসা দেখলাম যে এখানে প্রায় 150 থেকে 200 গাড়ির পিছনে ছিলাম। এই ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আইসা, কখন পামো কখন যামো তাও কোনো নিশ্চিত নাই। রাজধানীর মুগদা এলাকার জ্বালানি তেলের মজুত সম্পর্কে জেনে আসতে চাই। চাপ তো আসলে পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হলে তো চাপ থাকবে, কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্পের যে সংকটটি আমি দেখলাম, বিশেষ করে এই যাত্রাবাড়ি অংশে, যে কোথাও কোথাও অকটেন নেই, ডিজেল আছে, পেট্রোল আছে, কোথাও আবার অকটেন আছে, ডিজেল নেই। আমি এখন মুগদার যে পাম্পটির সামনে দাঁড়িয়ে আছি, এই পাম্পে ডিজেল আছে, দূরপাল্লার গাড়িগুলো ওখান থেকে জ্বালানি পাচ্ছে, তবে এই পাম্পে কিন্তু অকটেনের সরবরাহ নেই। এবং পাম্পে কর্তৃপক্ষ তারা কিন্তু বলেছেন যে তাদের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দটুকু তারা যখনই আসে তখনই তারা সরবরাহ করেন এবং খুব দ্রুতই তা ফুরিয়ে যায়।
দেশে হামসহ 10 ধরনের রোগের টিকার সংকট রয়েছে। টিকা কিনতে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুতই পাওয়া যাবে ভ্যাকসিন। রাজশাহীতে এমনটা জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। হাসপাতালে সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে মতবিনিময় করেন তারা। হস্তান্তর করেন 3টি ভেন্টিলেটর মেশিন। পরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, দেশের বিভিন্ন স্থানে হাম সংক্রমণ এলাকা শনাক্ত করে শিশুদের শরীরে ইমিউনিটি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। হামের নতুন ভ্যারিয়েন্ট আছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে বিশেষজ্ঞ টিম। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জাতীয় এটাকে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা মোকাবেলা করার জন্য ইতোমধ্যেই আমরা একটি বিশেষজ্ঞ দল গতকাল এখানে পাঠিয়েছি। ওনারা এগুলা পরীক্ষা করছেন। কর্মসূচি প্রণয়নের একটি টেকনিক্যাল কমিটি আছে। আমরা ওই কমিটিকে অনুরোধ করেছি যে আমাদের এই আউটব্রেক যে পকেটে তৈরি হয়েছে এগুলোর জন্য আমাদের একটা টেকনিক্যাল প্ল্যান তৈরি করে দেওয়ার জন্য। ফুরিয়েছে 6 ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকার ভান্ডারে নেই হাম, যক্ষা, নিউমোনিয়া, পোলিও সহ আরো 2টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় 9 মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেয়া হয় 1000 কোটি টাকা। ইরানের ইস্পাহানে 2000 পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। একের পর এক বিস্ফোরণ হয়েছে কয়েকটি সামরিক স্থাপনায়। মঙ্গলবার ভোরে মাউন্ট সাফায় টার্গেট করা হয়েছে একটি গোলা বারুদের ডিপো। কেশম দ্বীপের কাছে একটি কার্গো নৌযানে হামলায় নিহত হয়েছে 8 জন। তেহরানে বিমান শিল্প সংস্থার কাছে বোমা বর্ষণ করে যৌথ বাহিনী। মেহরাবাদ বিমানবন্দরের কাছেও হয়েছে একাধিক হামলা। আরদাকানে আগ্রাসনের শিকার একটি কারখানা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে জবাব দিয়েছে ইরান। 10টি ড্রোন ও 9টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে সৌদি আরবকে লক্ষ্য করে। বেশিরভাগের টার্গেট ছিল পূর্বাঞ্চলীয় প্রদেশ, যেখানে 90% জ্বালানি স্থাপনা রয়েছে। এছাড়াও আল খার্জ লক্ষ্য করেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান ঘাঁটি। 4টি ব্যালিস্টিক মিসাইলের টার্গেট হয়েছে রিয়াদ। দুবাই বন্দরে হামলার শিকার কুয়েতের বিশাল জ্বালানি ট্যাঙ্কার আল সালমি। আগুন ছড়িয়ে পড়ে জাহাজটিতে। হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন। জানিয়েছে হামলার সময় জ্বালানিতে পূর্ণ ছিল তাদের ট্যাঙ্কারটি। দুবাই বন্দরে নোঙর করা ছিল সেটি। আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ট্যাঙ্কারটি, তবে কেউ হতাহত হয়নি। নিরাপদে রয়েছে 24 ক্রু সবাই। এই মুহূর্তে সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে দুবাই বন্দর কর্তৃপক্ষ। একই দিন সংযুক্ত আরব আমিরাত থেকে 31 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আরেকটি ট্যাঙ্কারে হামলার খবরও পাওয়া গেছে। সেখানেও নিরাপদে রয়েছে ক্রুরা। ইরান যুদ্ধে বিপুল খরচে ধাক্কা সামলাতে আরব মিত্রদের কাছ থেকে অর্থ চাওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। অপারেশন এপিক ফিউরিকে কেন্দ্র করে প্রথম 18 দিনে $23 বিলিয়ন বেশি খরচ হয়েছে ওয়াশিংটনের। এরই মধ্যে 31 দিন অতিবাহিত হওয়ায় এই খরচের পরিমাণ